সারা রাত ধরে শালুক ছটপট করে কাটিয়েছে। কি হচ্ছে ধ্রুবর রুমে কে জানে। ধ্রুবর কি ভীষণ কষ্ট হচ্ছে? আজ আর শালুককে সকালবেলায় ডেকে হয়রান হতে হয়নি কারো। শালুক নিজেই উঠে গেছে সাত সকালে। ধ্রুব বের হলো একটা হলুদ টি শার্ট পরে। শালুকের সাথে ধ্রুবর দেখা হলো সকালে নাস্তার টেবিলে। বিপরীত চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করল ধ্রুবকে। হাসনা বেগম চা দিতে দিতে ধ্রুবকে দেখে জিজ্ঞেস করলেন, এ কী অবস্থা তোর ধ্রুব? এসব কি? ধ্রুব ঘাড় চুলকে জবাব দিল, কি জানি চাচি, বুঝতেছি না। সারা রাত এত পিঁপড়া কামড়েছে কেন জানি। শালুক দেখল ধ্রুবর সারা শরীর লাল হয়ে গেছে পিঁপড়ার কামড়ে। দু চোখ দিয়ে আপনাতেই জল চলে এলো। আদনান আর আশাও এসে যোগ দিয়েছে নাস্তার টেবিলে। শালুকের চোখে পানি দেখে আদনান বলল, কী রে ফেলটুস, কাঁদছিস কেন? শালুক দ্রুত চোখ মুছে নিল। ধ্রুব এক নজর সেদিকে তাকিয়ে আবারও খেতে লাগলো। আশা হেসে বলল, শালুক, তোমাকে কেমন মন মরা লাগছে আজকে। শালুক জবাব দিল না। তার আগে আদনান হাসতে হাসতে বলল, গিয়ে দেখো, কোনো পরীক্ষায় ফেল করে বসে আছে। ওর পিছনে অযথা টাকা পয়সা ওয়েস্ট করা হচ্ছে। গাধা দিয়ে তো আর হাল চাষ হয় না, ওরে দিয়েও আর লেখাপড়া হবে না। তুমি আমাদের আকিবকে আসার পর থেকে দেখেছো শালুকের মতো করতে? দুজনে সেম ক্লাসে পড়ে। আকিফকে তো পড়ার টেবিল থেকে নড়ানোই যায় না। আর শালুককে দেখো, যেখানে যাবে সেখানেই দেখবে শালুক হাজির, নিজের এই বোঁচা নাক নিয়ে। শালুক শক্ত হয়ে বসে রইল। ধ্রুব বিরক্ত হয়ে আদনানের দিকে তাকালো। আদনান ধ্রুবর সেই দৃষ্টিকে পাত্তা দিল না, বরং আশার সামনে কিছু বলতে পেরে খুশি হলো। শালুকের এসব কিছুই কানে গেল না। সে ভাবছে ধ্রুবর কথা। ধ্রুবর তো গতকাল এমনিতেই মন খারাপ ছিল। মনের কষ্টে হয়তো শরীরের এই কষ্টকে সে পাত্তা দেয়নি। কেন এমন একটা কাজ করলো শালুক? এত বোকা কেন সে? ভেবে পেল না শালুক। হাসনা এসে জিজ্ঞেস করলো, বসে আছিস যে, স্কুলে যেতে হবে না? শালুক জবাব দেওয়ার আগে আবারও আদনান বলল, ওর আর স্কুলে গিয়ে কি লাভ চাচি? এইরকম নিডেড গাধা কি আছে এই দেশে আর? ওর মাথা সিটি স্ক্যান করে দেখা দরকার, এই মাথায় আসলে কি আছে। ও পড়ে কি হবে আর? পড়ালেখা বন্ধ করে মতির মায়ের সাথে কাজে লাগিয়ে দাও। ধ্রুবর প্রচণ্ড রাগ হলো এসব শুনে, তবে শালুকের সামনে কিছু বলল না। শালুক এবার ভীষণ কষ্ট পেল। এই লোকটা যখন তখন শালুককে ক্রিটিসাইজ করে কথা বলে। সব সময় সব দুষ্টুমি মস্করা মানুষের হজম হয় না। মন যখন বিক্ষিপ্ত থাকে তখন এসব কথা গায়ে ভীষণ লাগে। শালুকেরও লাগলো ভীষণ। আদনানের জন্য যেই অনুভূতি আগে হতো তার ছিটে ফোটাও এখন আর মনে নেই, বরং আদনানকে শালুকের ভীষণ স্বার্থপর মনে হয়। সেদিন আফিফাকে কিভাবে ধমকেছে শালুক তা দেখেছে। লেখাপড়ার জন্য ধ্রুবও তো তাকে বকাঝকা করে, তা তো কখনো এমন মনে হয় না যে শালুকের মনে আঘাত লাগে। উঠে দাঁড়িয়ে শালুক আদনানকে বলল, আমার মাথায় কি আছে সেটা নিয়ে না ভেবে নিজের কুৎসিত মনটাকে আগে পরিষ্কার করো। ধ্রুবর ভীষণ ভালো লাগলো শালুকের এই প্রতিবাদ। মাথা নিচু করে ধ্রুব মুচকি হাসতে লাগলো। বাহিরে অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে। শালুক উপরে চলে গেল। আশা হেসে বলল, ছোটদের সাথে আন্তরিক ব্যবহার করতে হয় আদনান। তোমার মধ্যে আমি সেই আন্তরিকতা দেখিনি কখনো। ওদেরকে ভালোবেসে বুঝিয়ে কথা বলতে হয়। তুমি সব সময় শালুককে হার্ট করে কথা বলো। ধ্রুবও কিন্তু শালুকের ব্যাপারে কনসার্নড। ইভেন সেদিন স্কুলে গিয়ে টিচারদেরও রিকোয়েস্ট করে এসেছে শালুককে যেন একটু স্পেশাল কেয়ার নেওয়া হয়। তুমি কেন এমন বিহেভ করো আদনান? আদনান জবাব দিতে পারল না। কিছুটা রুষ্ট হলো আশার কথায়। সারাক্ষণ আশা ধ্রুবর প্রশংসা করে, আদনানের তা সহ্য হলো না। শালুক ঝড়ের বেগে উপরে গিয়ে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে নেমে এলো। কোনো দিকে না তাকিয়ে হন হন করে বের হয়ে গেল। টিফিনের টাকাটাও আজকে নিল না শালুক। ধ্রুব চেয়ার থেকে উঠে শালুককে ডাকলো, কিন্তু শালুক দাঁড়ালো না। আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, কথা বলার সময় ভেবে বলিও। শালুককে নিয়ে এরকম ফাজলামি যখন তখন করো না। সুন্দর করে কথা বলতে না পারলে তোমার কথা বলার দরকার নেই শালুকের সাথে। ধ্রুব দ্রুত উপরে গেল। নিজের রুমে গিয়ে ছাতা নিয়ে বের হয়ে আসতেই আশা পথ আটকালো ধ্রুবর। জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আমিও যাব, চলো। ধ্রুব উদ্বিগ্ন স্বরে বলল, শালুককে ছাতা দিয়ে আসতে হবে। বৃষ্টির পানিতে শালুকের অ্যালার্জি আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে।
ধ্রুব না দাঁড়িয়ে বের হয়ে গেল। ধ্রুবর পিছু পিছু আশাও বের হয়ে গেল। আদনান বসে বসে আশার ছুটে যাওয়া দেখল। আকাশ আরও অন্ধকার হয়ে এসেছে, কেমন গুড়গুড় শব্দ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। আশাকে ফেলে ধ্রুব ছুটে গেল। শালুককে থামাতে হবে যে কোনো মূল্যে। মেঘের ডাককে শালুক প্রচণ্ড ভয় পায়, সেই ছোটবেলা থেকেই। একা থাকলে শালুক মারাত্মক ভয় পেতে পারে ভেবে ধ্রুব দৌড়তে লাগলো। রাগের মাথায় হয়তো শালুক বৃষ্টিতে ভিজবে। শালুক রেগে গিয়ে দ্রুত হাঁটছে। ধ্রুব দৌড়ে এসে শালুকের মাথায় ছাতা ধরতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আল্লাহকে কৃতজ্ঞতা জানালো ধ্রুব, বৃষ্টি এই মুহূর্তে দেয়। আর এক মুহূর্ত আগে হলেও শালুক ভিজে যেত। বৃষ্টি বেশ জোরে জোরে হচ্ছে দেখে ধ্রুব শালুকের হাত ধরে একটা বন্ধ দোকানের সামনে নিয়ে দাঁড়ালো। অতিরিক্ত নিরাপত্তার জন্য ছাতা খুলে শালুকের সামনে দিয়ে রাখলো, যাতে সামনের দিক থেকে বৃষ্টির ছিটে ফোঁটা না আসে শালুকের গায়ে। ভিজতে ভিজতে আশা এগিয়ে এলো। আশার ভীষণ ভালো লাগছে ভিজতে। ধ্রুবকে ডেকে আশা বলল, ভিজবে ধ্রুব, আসো। ধ্রুব হেসে বলল, এখন না আশা, শালুক ভয় পেতে পারে। হঠাৎ করেই বিকট শব্দে মেঘ ডাকল। শালুক ভয়ে কুঁকড়ে গেল। ধ্রুব শালুকের হাত শক্ত করে চেপে ধরে বলল, শালুক শোন, কি হয়েছে একবার আমাদের ভার্সিটির একটা গল্প বলি তোকে। শালুকের হঠাৎ করেই হাসি পেল। মাথা মোটা শালুক কিছু না বুঝলেও এটুকু বুঝে গেল ধ্রুব ভাই আসলে গল্পটা বলতে চাইছে। শালুক যেন মেঘের গর্জনের ব্যাপারটা ভুলে যায়। যার সাথে কথা বলতে গেলেও বিরক্ত হয়ে যায়, সে কিনা এখন নিজে থেকেই শালুকের সাথে কথা বলছে অনবরত। শালুক ভয় পাচ্ছে দেখে দুই হাত শক্ত করে ধরে রেখেছে। একটা মানুষ তার ব্যাপারে এত কিছু ভাবে, অথচ সে কিনা তাকে এভাবে কষ্ট দিল। কিভাবে পারল শালুক এরকম করতে? ধ্রুব বলল, আচ্ছা তোকে একটা কৌতুক বলি শোন। রেলওয়েতে ইন্টারভিউ হচ্ছে। একটি চটপটে ছেলেকে সবাই একটু বাজিয়ে নিতে চাইলেন। ধরো একটা দ্রুতগামী ট্রেন আসছে, হঠাৎ দেখলে লাইন ভাঙা, কি করবে তুমি? ট্রেন থামাতে লাল নিশান ওড়াবো। যদি রাত হয় লাল আলো দেখাবো। লাল আলো যদি না থাকে তাহলে আমার বোনকে ডাকবো। বোনকে কেন? ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। আশা হেসে উঠল শব্দ করে। শালুক মুচকি হাসল। ধ্রুব কিছুক্ষণ পর শালুককে বলল, শালুক, লেখাপড়া ব্যাপারটা এমন কঠিন কিছু না। মানুষ চাইলেও পারে, কিন্তু মানুষের চেষ্টার কাছে অসাধ্য কিছু নেই। মানুষকে এজন্যই তো আশরাফুল মাখলুকাত বলা হয় শালুক, সৃষ্টির সেরা জীব। তবে তুই কেন এত অবহেলা করছিস বল? লেখাপড়া শুধু নিজের জন্য হয়, সব কিছু সবাইকে দেওয়া যায়, মানুষ ছিনিয়ে নিতে পারে, পারে না শুধু কারু জ্ঞানকে ছিনিয়ে নিতে। তুই তো এমন ছিলি না শালুক। ছোটবেলায় আমার হাত ধরেই তোর পড়ালেখায় হাতে খড়ি হয়েছিল। তবে কেন দিনে দিনে পড়ালেখার ব্যাপারে এত উদাসীন হয়ে যাচ্ছিস তুই? তোর না স্বপ্ন ছিল শালুক, টিচার হবি? সেই স্বপ্ন নিয়ে একবার ভেবে দেখ। নিজেকে নিজে জিজ্ঞেস কর, কেন এমন করছিস? এখনো সময় আছে শালুক, বাকি জীবন পড়ে আছে সামনে। শালুক কিছু বলল না। আসলেও শালুক জানে না ঠিক কিভাবে সে লেখাপড়ায় এত পিছিয়ে পড়েছে, কেন এত অবহেলা পড়ালেখার ব্যাপারে তার। হুট করে শালুক সিদ্ধান্ত নিল তাকে পড়তে হবে, বেশ ভালো করে পড়তে হবে, যাতে কেউ তাকে লজ্জা দিয়ে কথা বলতে না পারে। মুহূর্তেই শালুকের মন ভালো হয়ে গেল, সব কিছু ভালো লাগতে শুরু করলো। এই যে একটু দূরে আশা দাঁড়িয়ে আছে, আশাকেও এখন শালুকের ভীষণ ভালো লাগছে। ধ্রুব ভাইকে ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাও শালুকের ভালো লাগছে। বৃষ্টি একটু কমতেই শালুক ছাতা নিয়ে স্কুলের দিকে গেল। ধ্রুব আর আশা বাড়ির দিকে পা বাড়ালো। কিছু দূর যাওয়ার পর আশা বলল, ধ্রুব, শালুককে ভীষণ ভালোবাসো তুমি না? ধ্রুব চমকালো ভীষণ। শালুক তার মনের মণিকোঠায় লুকিয়ে রাখা ভালোবাসার একমাত্র বোকা ফুলের নাম, যার কথা আজ পর্যন্ত কেউ জানে না, কেউ বুঝেনি, যাকে সন্তর্পণে ধ্রুব লুকিয়ে রেখেছে নিজের মনে। আশার প্রশ্নের জবাবে হেসে ফেলল ধ্রুব। তারপর বলল, না তো, তেমন কোনো ব্যাপার না। আশা হাসল। তারপর বলল, আমি সাইকোলজি নিয়ে পড়ছি ধ্রুব। মানুষের মন খুব ভালো করে না পড়তে পারলেও তোমার মনটা কিছুটা পড়তে পেরেছি। আমার মনে হচ্ছে আমি ভুল না। তুমি অস্বীকার করতে চাইলে করতে পারো, তবে আমি 99.9% শিওর তোমার মনে শালুকের জন্য একটা সফট কর্নার আছে। তুমি শালুককে প্রচণ্ড রকম ভালোবাসো যেমন, তেমন নিজের ভালোবাসাকে ভীষণ সতর্কতার সাথে চেপে রেখেছো নিজের মধ্যে।
তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে ধ্রুব, তুমি আমার ফ্রেন্ড হবে? ধ্রুব হাসলো। হঠাৎ করে ভীষণ গম্ভীর স্বভাবের ধ্রুবর মনে হলো কারোর সাথে নিজের মনের কথাটা শেয়ার করে হালকা হওয়া দরকার। আশা অবশ্যই ভীষণ ভালো মেয়ে, তার সাথে শেয়ার করাই যায়। বিশেষ করে আশা যখন বুঝে গেছে ব্যাপারটা। ঝিরিঝিরি বৃষ্টির জল হাতের মুঠোয় নিয়ে ধ্রুব বলল, শালুককে আমি ভীষণ ভালোবাসি। ভীষণ মানে ভীষণ রকম। ঠিক যেমন করে ঝিনুক ভালোবেসে নিজের বুকের মধ্যে মুক্তোকে লুকিয়ে রাখে, তেমনই আমিও মনের গোপনে শালুককে লুকিয়ে রেখেছি ভালোবেসে। আশা মুচকি হেসে বলল, শালুক ভীষণ লাকি গার্ল। তাকে এরকম করে কেউ ভালোবাসে, অথচ সে বুঝতেও পারছে না সেটা। ধ্রুব বলল, তুমিও তো কম লাকি নও আশা। আদনান ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছ। আদনান ভাইও তোমাকে অনেক ভালোবাসে। শুনে আশা হাসল ভীষণ। তারপর বলল, তোমার চোখে শালুকের জন্য যেমন ভালোবাসা প্রকাশ পায়, আদনানের চোখে আমি এখনও সেটা দেখিনি। যেদিন দেখব সেদিন আমি নিজেই বলবো আমিও লাকি। আদনান অস্থির হয়ে অপেক্ষা করছে আশা আর ধ্রুব ফিরে আসার। দুজন ভিজে বাড়ি ফিরল অনেকক্ষণ পরে। আদনান দরজায় দাঁড়িয়ে দেখল দুজন হেসে হেসে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে আশার গায়ের সাথে ওর ফতুয়া লেপ্টে আছে। আশাকে ভীষণ কামনীয় লাগছে। আদনানের ভীষণ রাগ হলো। ধ্রুব কি আশার প্রেমে পড়ে গেছে? আশা যে ধ্রুবর প্রেমে পড়েছে তা আদনান বুঝে গেছে। যে করেই হোক ধ্রুবকে পথ থেকে সরাতে হবে। আশা এসে আদনানকে হালকা একটা হাঁক দিয়ে বলল, দারুণ মজা লেগেছে আজকে জানো। এরকম বৃষ্টি তো আগে দেখিনি। ভীষণ এনজয় করেছি। আদনানের ইচ্ছে হলো একবার বলতে, পুরুষ মানুষের সাথে রং ঢং করেছিস বৃষ্টির মধ্যে, এনজয় তো করবি। কিন্তু বলল না। আশাকে এসব কিছু বলে হাতছাড়া করতে চায় না আদনান। আদনানের সময়টা ভালো যাচ্ছে না। আদনান নিজেও বুঝতে পারছে না সে এত অস্থির হয়ে আছে কেন। কেন এমন ডাক ডাকছে তার মন। না পারছে আশাকে কিছু বলতে, আর না পারছে ধ্রুবকে কিছু বলতে। ধ্রুবকে আদনান চেনে। ধ্রুব এরকম ছেলে না, কিন্তু আশার কাছে তো এসব ছেলে খেলা। আদনান জানে আশার কাছে রিলেশনশিপটা ভীষণ ইজি। তবুও আদনান মিষ্টি কথা দিয়ে আশাকে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে এতদিন। আজ এই ছেলের সাথে, কাল ওই ছেলের সাথে ডেটে যাওয়া সব হাসি মুখে সহ্য করেছে। শুধু একবার বিয়েটা হোক, সব হাতে আসুক, তারপর 2 লাথি মেরে সে এই মেয়েকে বিদায় করবে। এরকম ক্যারেক্টারলেস মেয়েকে বউ হিসাবে মানায় না। অপশন হাতে রেখে আদনান প্ল্যান করেছে। শালুক হচ্ছে তার সেকেন্ড অপশন। এজন্যই তো আমেরিকায় থাকাকালীন শালুকের সাথে মিষ্টি কথা বলে ওকে পটিয়ে রাখার টেকনিক অ্যাপ্লাই করে রেখেছে। গোসল করে এসে আশা ধ্রুবর খোঁজে নিচতলায় স্টাডি রুমে গেল। ধ্রুব মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই পড়ছে। আশা ধ্রুবর সামনে চেয়ারে বসে বলল, এটা কিসের বই ধ্রুব? ধ্রুব বইয়ের দিকে তাকিয়ে বলল, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আশা আগ্রহী হয়ে বলল, আমাকে গল্প বলো ধ্রুব, তোমাদের ফ্রিডম ফাইটারদের স্টোরি শুনতে চাই আমি। ধ্রুব বলল, ভাইয়ার কাছে যাও, ভাইয়া বলবে। সকাল থেকে আমার সাথে কথা বলছো, ভাইয়ার মন খারাপ হবে। আশা হেসে বলল, ধ্রুব, আদনান স্টোরি বলতে পারে না। ওর সব স্টোরি এক পর্যায়ে সেক্সুয়াল স্টোরিতে কনভার্ট হয়ে যায়। সবসময় তো আর এসব শুনতে ভালো লাগে না। ধ্রুবর কান লাল হয়ে গেল আশার কথা শুনে। এ বিষয়ে আর কথা বাড়ালো না ধ্রুব। কথা বলতে গেলে আশা হয়তো ফ্রি মাইন্ডে আরও অনেক কিছু শেয়ার করে ফেলবে। আশার দোষ দেয় না ধ্রুব। তার ন্যাশনালিটি, তার দেশের কালচার যেমন সে তেমনই হবে। তবে অবাক লাগে তার আদনানের ব্যবহার। আদনান কেমন যেন রূপ বদলে ফেলার চেষ্টা করছে বলে ধ্রুবর মনে হয়। বাড়ির পিছনের পুকুরে আগে সবাই মিলে লাফঝাপ দিয়ে গোসল করত। বিশাল পুকুরের এ মাথা থেকে ও মাথা সাঁতরে যাওয়ার প্রতিযোগিতা করত। সকালে ভিজে বাড়িতে আসার পর ধ্রুব আদনানকে বলেছিল পুকুরে গোসল করতে যাবার কথা। শুনে আদনান হেসে বলল, পাগল নাকি তুই? পুকুরের পানিতে যেই পরিমাণ জার্মস আছে, মাই গড। ধ্রুব মুচকি হেসে চলে গেল গোসল করতে পুকুরে। কাক ময়ূরের পুচ্ছ লাগালে কি ময়ূর হতে পারে? ধ্রুব নিচের দিকে তাকিয়ে গল্প বলতে লাগলো। আশাকে খুঁজতে খুঁজতে আদনানও ধ্রুবর স্টাডি রুমে এসে হাজির হলো। আশার দিকে তাকিয়ে আদনান অবাক হলো। চিকন ফিতার একটা টপস আর স্কার্ট পরে আশা বসে আছে ধ্রুবর সামনে। দেহের অবয়ব স্পষ্ট হয়ে আছে ওর। আদনান হাসি মুখে এসে আশার পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে গল্প শুনে তারপর বলল,
দূর, এসব কি বলছিস? এসব কি এখন বলার সময় নাকি? শোন, আমি গল্প বলি। আমেরিকায় যাওয়ার পরের গল্প শোন। ধ্রুব হেসে বলল, গল্প শোনার আগ্রহ নেই ভাই আমার, তুমি বরং তোমার প্রাণ পাখিটাকে নিয়ে গিয়ে গল্প করো, আমি একটু পড়ি। আদনান খুশি হলো ভীষণ। আশার হাত ধরে বলল, চলো আশা, তোমার সাথে আজ সারা দিনে গল্প করা হয়নি। আশা বিরক্ত হয়ে বলল, তোমার আর গল্প? তোমার গল্প শুরু হবে রুমের দরজা বন্ধ করে, রোমান্সে চলে যাবে, ঝাঁপিয়ে পড়বে তুমি আমার উপর। ধ্রুব কানে হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল। আদনান ভীষণ বিব্রত হলো। এই মেয়ের মুখে কোনো লাগাম নেই। আশাকে রুমে এনে আদনান বলল, পাগল হয়েছো তুমি আশা? কি বলছো এসব ধ্রুবর সামনে? আমার মান সম্মান আর রাখলে না। আশা বিরক্ত হয়ে বলল, তুমি যা করো আমি তাই বলেছি আদনান, বাড়তি কিছু বলিনি। আদনান দাঁত কিড়মিড়িয়ে বলল, এমন ভাব করছো যেন শুধু আমারই এসবে ইন্টারেস্ট, তোমার নেই। আশা হাসল, তারপর বলল, এটা ঠিক, আমারও এই ব্যাপারে আগ্রহ। তবে কি জানো আদনান, বাংলাদেশে আসার পর, তোমাদের কালচার সম্পর্কে একটু আধটু জানার পর আমি নিজেকে সামলে নিয়েছি। এটা তো তোমার দেশ, তোমার দেশের কালচার তুমি ভালো জানো আমার চাইতে। তোমার উচিত ছিল আমাকে বোঝানো। তুমি তা কি করেছ? সুযোগ পেলেই তুমি আমাকে বদ্ধ ঘরে নিয়ে আসতে চাইছো। আমিও তাই তোমার থেকে দূরে সরে থাকতে চাইছি। তুমি মানুষটা কেমন যেন আদনান, তোমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স। আদনানের মাথায় যেন আগুন জ্বলে উঠল। আশার হাত চেপে ধরে বলল, কী ডিফারেন্স? আশা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আজ যখন আমি বৃষ্টিতে ভিজেছিলাম, ধ্রুব একবারের জন্যও আমার দিকে তাকায়নি। ওর সাথে হেঁটে এসেছি বাড়ি পর্যন্ত, ধ্রুবকে একবারও দেখিনি আমার বডির দিকে তাকাতে। অথচ বাড়ি আসতেই তোমার নজর গিয়েছিল আমার বডিতে। এই যে একটু আগে আমি ধ্রুবর স্টাডি রুমে গিয়েছি, এটাও একটা এক্সপেরিমেন্ট ছিল আমার। আমি এই টপস পরে যাওয়ায় ধ্রুব বইয়ের দিকে তাকিয়েছিল পুরোটা সময়। আমি ওকে বলেছিলাম আমাকে স্টোরি বলতে, ও তখনও তাকায়নি আমার দিকে। তুমি কিন্তু ওর স্টাডি রুমে ঢুকে আমার সারা শরীর স্ক্যান করে ফেলেছ। এই জন্য ধ্রুবকে আমার ভীষণ ভালো লাগছে। ও একজন পারফেক্ট মানুষ। তোমার মতো করে কাউকে ইমপ্রেস করার মিথ্যা চেষ্টা ধ্রুব করে না, বরং ওর এই শুদ্ধতায় মানুষকে ওর প্রতি ইমপ্রেস করে। আদনান কি বলবে ভেবে পেল না। আশার কাছ থেকে আদনান এসব এক্সপেক্ট করেনি। আশা কি তবে ধ্রুবতে একেবারে মজে গেছে? আফনানকে হতভম্ব অবস্থায় রেখে আশা বের হয়ে গেল আফিফার রুমের দিকে। দুপুরে খাবার টেবিলে ধ্রুব বসার পর ধ্রুবর বাবা সেলিম সাহেব এসে বসেছেন ধ্রুবর মুখোমুখি চেয়ারে। ধ্রুব সবেমাত্র মুখে ভাতের লোকমা তুলেছে, সেই সময় সেলিম সাহেব বললেন, ধ্রুব, খাবার পর তুমি গিয়ে তোমার মাকে দেখে আসবে। ধ্রুব ভাতের লোকমা রেখে দিয়ে বলল, আমি কারো হুকুম মেনে চলার মানুষ নই। সেলিম সাহেবের ভীষণ রাগ উঠে আছে গত রাত থেকে, দীপালির অসুস্থতার খবর জানার পর থেকে। ধ্রুবর এই বাঁকা কথা তার সহ্য হলো না। চিৎকার করে বললেন, অবশ্যই মেনে চলবে তুমি আমার হুকুম। আমার ছেলে তুমি, আমার বাড়িতে থাকতে হলে, আমার বাড়িতে খেতে হলে তোমাকে আমার কথা মানতেই হবে। ধ্রুব হেসে ফেলল শব্দ করে, তারপর বলল, কি বললেন যেন আপনি? আমি কে? আপনার ছেলে? মিথ্যে কথা এটা। আমি কারও ছেলে নই। সেদিন মনে ছিল না আমি আপনার ছেলে? যেদিন আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, মাও চলে গেছে, আপনিও চলে যাবেন আমাকে রেখে। কই, সেদিন তো আপনার মনে পড়েনি আমার কথা? আপনার নতুন বউ যেদিন ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার কপাল ফাটিয়ে দিল, সেদিনও তো আপনার মনে ছিল না আমি আপনার ছেলে? ভীষণ জ্বরে কাঁদতে কাঁদতে যেদিন আপনাকে পাশে পেতে চেয়েছি, সেদিনও তো আপনি আসেননি আমার কাছে। মতির মাকে পাঠালেন আমার কাছে থাকতে। ছোট ছিলাম, কিন্তু অবুঝ ছিলাম না আমি। সব মনে আছে আমার। আরও শুনতে চান কিছু? আর কি বললেন আপনি? আপনার বাড়িতে থাকতে হলে, খেতে হলে আপনার কথা শুনতে হবে? তবে বেশ, আমি আপনার বাড়ি ছেড়েই চলে যাচ্ছি, থাকবো না আপনার বাড়িতে। মুহূর্তেই যেন একটা ভূমিকম্পের মতো সব কিছু এলোমেলো হয়ে গেল। ধ্রুব দোতলায় গিয়ে একটা ব্যাগে নিজের শার্ট প্যান্ট কিছু নিয়ে বের হয়ে এলো। হাসনা বেগম গিয়ে পথ আটকে দাঁড়ালেন।
তিনি কিছু বলার আগেই ধ্রুব বলল, তোমার পায়ে পড়ি চাচি, আমাকে তুমি থাকতে অনুরোধ করো না। তোমার অনুরোধ আমি ফেলতে পারবো না চাচি, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে আমাকে। আমার নিজের কাছে নিজেকে তুমি ছোট করো না। এই কথার পর হাসনা বেগমের আর কিছু বলার থাকে না। ধ্রুব হনহনিয়ে চলে গেল। হাসনা বেগম সেলিম সাহেবের সামনে গিয়ে বলল, খুশি হয়েছেন তো মেজ ভাইজান? আপদ বিদায় হয়েছে, এবার শান্তি হলো তো আপনার? কিভাবে পারলেন ছেলেকে খোঁটা দিতে? ক্লাস 8-এ ওঠার পর থেকে ধ্রুব নিজে টিউশনি করে নিজের পড়ার খরচ নিজে চালায়। অনার্সে উঠে তো ঢাকা শহরেই চলে গেল। আপনার একটা কানাকড়িও তার পিছনে খরচ করতে হয়নি। তবুও কিভাবে পারলেন ছেলেকে খোঁটা দিতে? কার জন্য খোঁটা দিলেন? যে নিজের স্বামী সন্তান রেখে চলে গেল এই বাড়ি থেকে, তার জন্য? কিসের দায় ধ্রুবর তাকে দেখতে যাবার? ধ্রুব যেদিন মা মা করে পুরো বাগানে গড়াগড়ি খেয়ে কেঁদেছে, সেদিন কি সে এসেছিল ধ্রুবকে দেখতে? স্কুল থেকে চুরি করে ধ্রুব দীপালির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কই, তখন তো সে এলো না একবার ছেলেকে দেখতে। দীপালির পিসে মশাই ঘাড় ধাক্কা দিয়ে আমার ধ্রুবকে বের করে দিল। বাড়িতে জানার পর আপনি ধ্রুবকে বাগানের আম গাছের সাথে বেঁধে মেরেছেন। কেন গেল সেই বাড়িতে তার জন্য? তখন তো কেউ এই ছেলেটার কথা ভাবেননি। আজ কেন তার উপর অধিকার দেখাতে আসছেন? পাথরের মূর্তির মতো সবাই থম মেরে বসে রইল। সেলিম সাহেব জবাব দিলেন না। কি জবাব দিবেন তিনি? রাগের মাথায় ছেলেকে এই কথা বলেছেন, মন থেকে তো বলেননি। কাকে বুঝাবেন এখন এই কথা তিনি? কারো আর খাওয়া হলো না আদনান ছাড়া। আদনান মনে মনে ভীষণ খুশি হলো ধ্রুবর চলে যাওয়ায়। শালুক স্কুল থেকে ফিরে দেখে পুরো বাড়ি কেমন থম মেরে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারল না। শাপলাও কলেজে গেছে, কাকে জিজ্ঞেস করবে শালুক? মায়ের কাছে গেল একবার, গিয়ে দেখে মায়ের মুখ ভার। এটা হচ্ছে সতর্কতা সংকেত। মায়ের মুখ ভার দেখলে কেউ মাকে ঘাঁটায় না। দাদির ঘরে গিয়ে শালুক জিজ্ঞেস করলো দাদিকে, সবাই এমন চুপ হয়ে আছে কেন? সিতারা বেগম কেঁদে উঠলেন। কেঁদে বললেন, আমার ভাইয়ের যে পোড়া কপাল রে বইন, আমার ভাই রাগ কইরা কই যেন গেছে গা। শালুকের বুক কেঁপে উঠল। ধ্রুব ভাই নেই? রাগ করে চলে গেছে ধ্রুব ভাই? কিন্তু কোথায় গেছে? শহরেতে যাবে না? শালুক শিওর। হল বন্ধ, গিয়ে থাকবে কোথায়? তবে কোথায় গেল? চিন্তায় উৎকণ্ঠায় শালুকও খেলো না। বাকিটা সময় শালুক অপেক্ষা করে রইল ধ্রুব ভাই বাড়িতে আসার। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু ধ্রুব এলো না। ঝাঁক বেঁধে পাখিরা নিড়ে ফিরতে লাগলো। চারদিকে কোলাহল থেমে যেতে লাগলো। বাগানে বসে একটা হুতুম প্যাঁচা ডাকতে লাগলো বড় করুণ সুরে। শালুকের বুক কাঁপতে লাগলো। ধ্রুব কোথায়? ভালো আছে তো? এত কষ্ট কেন তাকে দিল সৃষ্টিকর্তা? কি হতো যদি আরেকটু কম কষ্ট দিত? রাত বাড়তে লাগলো, সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো শালুকের বুকের চিনচিনে ব্যথা, উৎকণ্ঠা। তবুও ধ্রুব ফিরে এলো না। নুরুল ইসলাম সাহেব হজ করে ফিরেছেন সবেমাত্র 1 সপ্তাহ হলো। এখনো গ্রামের মানুষজন তার সাথে দেখা করতে আসেন। তিনি সবার সাথে গল্প করেন। নবীর দেশ আরব দেশ ঘুরে এসেছেন, আল্লাহর ঘর কাবা শরীফ থেকে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে এসেছেন। সবাই আগ্রহ নিয়ে শুনে সেই স্বপ্নের দেশের কথা। শুনতে শুনতে কেউ চোখের পানি ফেলে। নুরুল ইসলাম সাহেব চোখ বন্ধ করে সেসব স্মৃতি রোমন্থন করেন। দরাজ গলায় সবার কাছে সেসব বলেন। এমনি এক বিকেলবেলায় সেলিম বাড়িতে এলো। সেলিমকে উপেক্ষা করে সবার নজর গিয়ে পড়ল একটা লাল বেনারসি শাড়ি পরনের মেয়ের উপর। সবাই ভয়াবহভাবে চমকে উঠল মেয়ের সিঁথিতে সিঁদুর দেখে। সেলিম বাড়ির ভিতরে ঢুকে মাকে সালাম করল। দীপালি প্রণাম করল। সিতারা বেগম কিছুই বুঝে উঠতে পারলেন না। সেলিম যখন বলল, ও দীপালি আমার স্ত্রী, আজ আমরা বিয়ে করেছি, সেই মুহূর্তে সিতারা বেগম অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। এলাকার লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো। বাবা হজ করে এসেছে, অথচ ছেলে এদিকে হিন্দু মেয়ে বিয়ে করে এনেছে। তেমনি ঝড় উঠল দীপালির বাড়িতে। দীপালির বিয়ের পাকা কথা চলছে, সেই মুহূর্তে দীপালি একটা মুসলমান ছেলের হাত ধরে ঘর ছেড়েছে। লজ্জায় অপমানে মাথা কাটা গেল দীপালির পরিবারের। একই গ্রামে 2 বাড়ি হওয়ায় লোকজন তামাশা করার ভালো খোরাক পেয়ে গেল। নুরুল ইসলাম সিদ্ধান্ত নিলেন ছেলেকে
তিনি ত্যায্যপুত্র করবেন, কিন্তু পারলেন না নিজের স্ত্রীর জন্য। সিতারা বেগম সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন। ছেলেকে ত্যায্যপুত্র করার কথা শুনে তার অসুস্থতা আরও বেড়ে গেল। দীপালির বাবাও ভেঙে পড়লেন। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় বাবার নয়নের মণি ছিল দীপালি। দুই ভাইয়ের একমাত্র আদরের বোন, রূপে গুণে অতুলনীয়। দীপালির বাবা গর্ব করে বলতেন, এ আমার মা দুর্গা। বাস্তবিকই দীপালিকে দেখতে ছিল দেবীর মতো। প্রতিদিন গ্রামের বৌঝিয়েরা আসতো দীপালিকে দেখতে। মোমের পুতুলের মতো দেখতে দীপালি। হাঁটু পর্যন্ত লম্বা তার ঘন কালো চুল। নিন্দে করার সাথে লোক স্বীকারও করত, বউ পেয়েছে বটে সেলিম, বড় রূপবতী বউ পেয়েছে। এমন রূপবতী এই তল্লাটে দ্বিতীয় কেউ নেই। এরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসীরও ধ্যান ভেঙে যাবে। সেলিম সেখানে কি এমন? নুরুল ইসলাম সাহেব ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। দীপালি আগ বাড়িয়ে শ্বশুরের সাথে কথা বলতে চাইতো। নুরুল ইসলাম সাহেব তার ছায়াও মারাতো না। বিয়ের 2 মাসের মাথায় দীপালি গর্ভবতী হলো। সবাই আস্তে আস্তে দীপালিকে মেনে নিতে চেষ্টা করলো, শুধুমাত্র নুরুল ইসলাম সাহেব ছাড়া। সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতেন, কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে না? এই অনাচার দেখার জন্য কেন বাঁচিয়ে রেখেছে? এর চাইতে মরণও ভালো ছিল। তেমনি দীপালির বাবা মাও ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করতেন। গর্ভবতী হওয়ার পর থেকে দীপালি বাবা মাকে ভীষণভাবে মনে করতে শুরু করে। একটা বার বাবা মাকে দেখার জন্য প্রাণ আনচান করে। মা হওয়া যে কী কষ্টের তা টের পেল দীপালি, আর সেই সাথে বুঝতে পারল কী ভুল সে করে ফেলেছে। মাঝে মাঝে বাড়ির টেলিফোনে কল দিত। গম্ভীর সুরে বাবা হ্যালো বলতেই দীপালি রিসিভার নামিয়ে ফেলত। এক সময় ধ্রুব বলল, দীপালির মনের অপরাধবোধ আরও বেড়ে গেল। বাবা মায়ের আদরও পাচ্ছে না, শ্বশুর শাশুড়িও তাকে মেনে নিচ্ছে না। 2 টানাপোড়েনে স্বামীর সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। সারাক্ষণ শ্বশুরের আহাজারি শুনতে শুনতে দীপালির আর কিছুই ভালো লাগলো না। মুক্তি পেতে চাইল সব বন্ধন থেকে। একদিন বাড়িতে কল দিতেই দীপালির মা কল রিসিভ করলো। ভয়ে ভয়ে দীপালি একবার মা বলে ডাকলো। তারপরও শুনতে পেল মায়ের গঞ্জনা, অভিশাপ। এরপর থেকে দীপালি রোজ মাকে দুপুরে কল দিত। মাও বুঝি দীপালির কলের অপেক্ষায় থাকতো। একবার রিং হতেই রিসিভ করতেন। মেয়ের সাথে স্বাভাবিক কোনো কথা বলতেন না, সাপসাপান্ত ছাড়া। ধ্রুব আস্তে আস্তে বড় হলো। দীপালির বাবার ভীষণ অসুখ হলো। মেয়েকে দেখার জন্য যেন প্রাণ পাখি দেহের কাছা ছেড়ে যেতে পারছে না। এমন অবস্থার কথা সেদিন দীপালির মা নিজে কল দিয়ে জানালো দীপালিকে। মেয়ের মন মানল না আর। স্বামী, সন্তান, সংসার সব কিছুর কথা ভুলে গিয়ে ছুটে গেল। যাবার আগে ছেলেকে বুকের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো। মায়ের মন হয়তো বুঝে গেছে একবার বাবার বাড়ি গেলে আর ফিরে আসবে না হয়তো। ধ্রুবর বাবার জন্য একটা চিঠি লিখে গেল। সেই যে দীপালি গেল আর ফিরে এলো না। রাতে বাড়ি এসে চিঠি পড়ল ধ্রুবর বাবা। বেশি কিছু লিখেনি দীপালি, শুধু এটুকু লিখেছে, চলে যাচ্ছি, এই যাওয়া হয়তো শেষ যাওয়া। ভালো হলো তোমার সামনে থেকে যে যেতে হয়নি। আমার নারী ছেঁড়া ধন রেখে গেলাম তোমার কাছে। আমাকে ঘৃণা করবে জানি, তবে ওকে অবহেলা করো না। এই কয়েক বছরে এটুকু বুঝতে পেরেছি, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না, বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে। 2 ধর্মের মানুষ হয়ে ভালোবাসা যায় হয়তো, কিন্তু সংসার করা যায় না। প্রথম কয়েকদিন ধ্রুব মায়ের জন্য ভীষণ কাঁদত। ধ্রুবর সাথে পাল্লা দিয়ে কাঁদত পিচ্চি শালুক। শালুক তখন ভীষণ ছোট, কারো কান্না দেখলেই সে কাঁদে। শুরু হলো সেলিমের স্বভাব বদলে যাওয়া। ধ্রুব তখন তার চক্ষুশূল হয়ে গেল। ধ্রুবর দিকে তাকালেই দীপালিকে দেখতে পেত। তখনই তার মাথা গরম হয়ে যেত। কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠলে ধ্রুবকে ইচ্ছে মতো মারতেন। মার খেতে খেতে ধ্রুবর সারা শরীর কালশিটে পড়ে গেল। কেউ তাকে থামাতে পারত না তখন। রুমের দরজা বন্ধ করে ছেলেকে ভীষণ মারতেন, উন্মাদ হয়ে যেতেন। ছোট ধ্রুব কি বুঝতে পারত বাবার মনের কষ্ট? কে জানে, হয়তো বুঝতে পারত, এজন্যই কাঁদত না। মার খেয়ে ধ্রুব কিছুতেই কাঁদত না। সে জানতো তার কান্না শুনলে দাদা দাদি বাবাকে গালাগালি করবে, বড় চাচা রাগারাগি করবে, শালুক কাঁদবে। ছোট শালুক ঠোঁট বেঁকিয়ে কাঁদলে ধ্রুবর ভীষণ খারাপ লাগে। ছিঁচকাঁদুনে মেয়ে সারাদিন শুধু কাঁদে। খাবার খেতে গেলে কাঁদে, গোসল করাতে গেলে কাঁদে, কেউ কোলে না নিলে কাঁদে, কারো কান্না শুনলে দ্বিগুণ শব্দে কাঁদে।
পুতুলের মতো দেখতে ছোট মেয়েটার কান্নায় ছোট চাচি বিরক্ত হন ভীষণ। 2 বছরের বড় শাপলা শালুককে নিয়ে চাচির তখন দিশেহারা অবস্থা। এর মধ্যে শালুকের সারাক্ষণ কান্না চাচিকে আরও বিরক্ত করে। ধ্রুব বড় মানুষদের মতো সব বুঝতে পারল। বাবার যে মনে ভীষণ কষ্ট, সেই কষ্টে না হয় তাকে খানিকটা মারে, অসুবিধা কিসের তাতে? সব সমস্যার সমাধান ধ্রুবর কান্না না করলেই হলো। এরপর ধ্রুব আর কিছুতেই কাঁদে না। সেলিম সাহেবের মাথায় রক্ত উঠে যেত আরও বেশি যখন দেখত ধ্রুব কাঁদছে না। কেন কাঁদবে না ধ্রুব? তাকে কাঁদতে হবে। আঘাতের পরিমাণ বেড়ে যেত 1000 গুণ, কিন্তু ছেলের গলা দিয়ে শব্দ বের হতো না। রাগের মাথায় ধ্রুবর গলা টিপে ধরতেন। টপাটপ করে চোখ দিয়ে অশ্রুপাত হতো, কিন্তু ধ্রুব কাঁদত না। রাত হলে আদুরে বিড়ালের মতো বাবার গা ঘেঁষে ধ্রুব শুয়ে পড়ত। মাঝরাতে সেলিম সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু রাগের সময় সব ভুলে যেতেন আবার। তার উপর গ্রামের মানুষের হাসাহাসি তাকে নিয়ে সব কিছুর ঝাল মিটাতেন বদ্ধ ঘরে ছেলেকে মেরে। বাবার দেওয়া সব আঘাত ধ্রুব ভুলে যেত বাবার গা ঘেঁষে ঘুমোলেই। বাবার শরীর থেকে কেমন মায়ের ঘ্রাণ পেত ধ্রুব। মায়ের জন্য ধ্রুবর ভীষণ মন কেমন করে সারাক্ষণ। তবে ধ্রুব বুঝে গেছে এই কথা কাউকে বলা যাবে না, কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে। স্কুলের একটা ছেলে ধ্রুবকে বলল, ধ্রুবর মা কোথায় থাকে সে সেটা জানে। সেদিন ধ্রুব আকাশের চাঁদ হাতে পেল যেন। স্কুল ছুটির পর ছেলেটার সাথে ছুটে গেল মাকে দেখতে। ভাবলো মাকে বাড়ি ফিরিয়ে আনলেই বাবা আবার ঠিক হয়ে যাবে। বাড়ির সামনের গেট খোলা ছিল। ধ্রুব ভেতরে ঢুকেই মা মা করে ডাকতে শুরু করলো। দোতলার ঘরের জানালার সামনে দীপালি দাঁড়িয়ে ছেলেকে দেখে সব কিছু ভুলে গেল। ছুটে আসতে চাইল ছেলের কাছে, কিন্তু পারল না। তার আগেই নিজের 2 দাদা দীপালিকে ঘরে আটকে রাখল। দীপালির পিসেমশাই ধ্রুবর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে নিয়ে ফেলে দিয়ে বলল, এই বাড়ির আশেপাশে আজ যদি তোকে দেখেছি তবে খুন করে নদীতে ফেলে দিব। এসব শুনে সেলিম বাড়ির বাইরে আম গাছের সাথে বেঁধে ধ্রুবকে বেধড়ক মারধর করল। ধ্রুবর কানে শুধু ভেসে এসেছে সেদিন শালুকের কান্না। যেই শালুক ধ্রুবর ব্যথায় ব্যথিত হয়েছে, তাকে কি ভালো না বেসে পারত ধ্রুব? নিজের সাথে নিজে আর যুদ্ধ করে পারলেন না সেলিম সাহেব। প্রতিদিন ছেলেকে এভাবে মেরেও তার রাগ কমল না। দীপালিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। খবর পেল দীপালির বিয়ে হয়েছে। এরপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবেন। ধ্রুব কতবার বাবার পায়ে পড়েছে যাতে বাবা নতুন মা না আনেন। কেননা স্কুলে যাওয়া আসা করতে করতে লোকে ধ্রুবকে বলতো, তোর বাপে বিয়ে করলে তো তোরে আর দেখতে পারবে না, তোকেও বের করে দিবে বাড়ি থেকে। ধ্রুবর ভয় হলো, রাতে যদি বাবার সাথে ঘুমোতে না পারে। সেই ভয়ে ধ্রুব বাবার কাছে কত অনুনয় করল। নুরুল ইসলাম সাহেব ততদিনে নাতির জন্য পাগল হয়ে গেছেন। সবাই ভাবলো আবার বিয়ে করলে ধ্রুবর উপর অত্যাচার কমে যাবে, ঘরে বউ এলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাতির এই কষ্ট দেখে নিজে অনুশোচনা করেন নুরুল ইসলাম সাহেব। কিন্তু তার কি করার ছিল? দোষ তো করেছে ছেলে। কেন এরকম একটা কাণ্ড ঘটালো সে? কিভাবে পারল অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করতে? 2 ধর্মের অপমান করলো তারা। ধর্ম তো ছেলে খেলা করার মতো ব্যাপার নয়। ফরিদাকে বিয়ে করে আনলেন সেলিম। অল্প বয়সী ফরিদা সতীনের ছেলেকে 2 চোখে দেখতে পারতেন না। বকাবকি, রাগারাগি, যখন তখন মার দেওয়া সবই করতেন, শুধু ভালোবাসতেন না। সেই সময় হাসনা এগিয়ে এলেন। ফরিদার হাত থেকে ধ্রুবকে তিনি বাঁচালেন। সেলিম সাহেব কারো সামনে ফরিদাকে কিছু না বললেও রাতে বকাঝকা মারধর করতেন ধ্রুবর সাথে এরকম ব্যবহার করার জন্য। আবার রাতে গঞ্জনা শুনে ফরিদা দিনে ধ্রুবকে মারতেন। 1 বছরের মধ্যে ধ্রুব বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তার কেউ নেই, বাবাও নেই, মাও নেই। বাবার কাছে ঘুমানোর জন্য কত আবদার করত, কিন্তু বাবা তার দিকে তাকাতও না, কথা বলা তো দূর। ধ্রুবর কি ভীষণ কষ্ট হতো তখন। একা বিছানায় ঘুমাতো ধ্রুব। এরপর থেকে আস্তে আস্তে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। ধ্রুবর একাকী জীবন শুরু হলো তারপর থেকে। 10টা বছর কেটে গেল, ছেলে বাবাকে ডাকে না। একটা সময় পর অল্প বয়সী ফরিদা বুঝতে পারল ধ্রুবর সাথে সে অন্যায় করেছে। ধ্রুবর কি দোষ? কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। ধ্রুব আর তার দিকে ফিরেও তাকায় না। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় সেলিম সাহেবের, কিন্তু কি করার আছে? এত ভালোবাসলো যাকে, বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে আনলো, সে কিনা তাকে ছেড়ে চলে গেল।
তার কষ্ট কি কম হতো? সেলিম সাহেব জানতে পারলেন না, হয়তো কখনো আর জানতেও পারবেন না, যে সেদিনের পর দীপালিকে গৃহবন্দী করে ফেলা হয়। বাবার মিথ্যে অসুখের কথা বলে দীপালিকে বাড়িতে নেওয়া হয়। না, দীপালির আর বিয়ে হয়নি, তবে অসুস্থ হয়ে পড়েছে কিছুদিন না যেতেই। তারপর থেকে দীপালির জীবন চার দেওয়ালে বন্দি কাটছে। এখন অবশ্য বন্দি করে রাখা লাগে না, বিছানার সাথে লেগে গেছে। দেবীর মতো সেই মেয়ে, কে বলবে এই সেই দীপালি? সকালবেলা শালু যখন রুম থেকে বের হলো, তখন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। দুই চোখ ফোলা ফোলা, গাল লাল হয়ে আছে। আশা শালুককে দেখে অবাক হলো। এক রাতের মধ্যেই একটা মেয়ের চেহারা এমন হলো কিভাবে? হাসনা বেগম শালুককে ডেকে বললেন, নাস্তা করবি না? শালুক জবাব দিল না, তার কিছুই ভালো লাগছে না। স্কুলের দিকে চলে গেল। দুপুরে টিফিন পিরিয়ডে শালুককে চমকে দিয়ে ধ্রুব শালুকের ক্লাসে এলো। শালুকের ইচ্ছে করলো এক ছুটে গিয়ে ধ্রুব ভাইকে জড়িয়ে ধরে। মনে হচ্ছে যেন কত লক্ষ কোটি বছর পর ধ্রুব ভাইকে দেখছে। চিরদুখী এই ছেলেটার জন্য শালুকের মনে যে কী পরিমাণ মায়া জমে আছে, তা শালুক টের পায় ধ্রুবর যখন মন খারাপ থাকে তখন। ধ্রুবর উপর হওয়া রাগ, অভিমান, জেদ সব শালুক ভুলে যায় তখন। ধ্রুব এসে বলল, আয় আমার সাথে। একটা ফুচকার দোকান হয়েছে জানিস, ভীষণ ভালো ফুচকা বানায় ওরা। ভাবলাম তোর তো জিভায় জল চলে আসে ফুচকার কথা শুনলে, তাই তোকে খাওয়াই। শালুকের কান্না এলো হঠাৎ করে। ধ্রুব শালুকের কান্না দেখে বলল, তোর ছিচকাঁদুনি স্বভাব বাদ দিবি তুই? ঢং করছিস তুই? শালুকের একটুও কষ্ট হলো না এই কথা শুনে। উৎসাহী হয়ে গেল ধ্রুবর সাথে। রিকশায় করে একটা রেস্টুরেন্টে গেল। ফুচকার বদলে ধ্রুব ফ্রাইড রাইসের অর্ডার দিল। তারপর শালুকের দিকে তাকিয়ে বলল, তোর চোখে মুখের এই অবস্থা কেন? বিয়ে হবে আফিফার, ও কাঁদবে। তোকে দেখে মনে হচ্ছে তোর বিয়ে আফিফার বদলে, তাই কেঁদে কেটে নাক মুখ চোখ সব ফুলিয়ে ফেলেছিস। কাঁদিস না, তোকে দূরে বিয়ে দেব না, যা কাছাকাছি দিব, যাতে সবাইকে দেখিস। ওই শুটকির ব্যাপারই ক্যান্সেল। শালুক খিলখিল করে হাসল। ধ্রুবর মনে হলো সে যেন ঝর্ণার কুলকুল শব্দ বয়ে চলছে, শুনছে। কি মধুর সে হাসির সুর। শালুক জিজ্ঞেস করতে চাইল একবার, রাতে কোথায় ছিলে ধ্রুব? কিন্তু ভয়ে জিজ্ঞেস করলো না, ধ্রুব যদি রেগে যায়। ধ্রুবকে রাগাতে চায় না শালুক। খেতে খেতে ধ্রুব বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আমি কিন্তু সব খবর পাই তোর। পড়ালেখা যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে। শালুককে স্কুলে পৌঁছে দিয়ে এলো আবার ধ্রুব। আগেই স্যারের থেকে টিফিন পিরিয়ডের পর 1 ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল ধ্রুব। স্কুল থেকে বের হয়ে আশাকে একটা টেক্সট দিয়ে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি, তুমি না বললে জানতে পারতাম না আমার বোকা ফুলটা কাল থেকে না খেয়ে আছে। আশা রিপ্লে দিল, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছ, আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করেছি ধ্রুব। সকাল থেকেই ঝলমলে রোদ। গাছের পাতায় সূর্যের আলো পড়তেই কেমন চকচক করছে সোনার মতো। শালুকদের বাড়িতে আজ রান্নার আয়োজন হচ্ছে বাবুর্চি দিয়ে। আজকে আফিফার এনগেজমেন্ট। 2 দিনেই আফিফার চেহারা অন্যরকম হয়ে গেছে। কেমন মলিন হাসছে আফিফা। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। এত ভালোবাসলো কেন আফিফা জহির ভাইকে? পরক্ষণেই শালুকের মনে হলো, সে কি আদনানকে ভালোবাসেনি? তাহলে তার কেন এমন হয়নি অবস্থা? সে কেন পারেনি আফিফা আপার মতো আদনান ভাইয়ের মুখোমুখি হতে? বরং ধ্রুব ভাই বুঝিয়ে বলার পর থেকে শালুকের মাথা থেকেই বের হয়ে গেছে আদনানের ব্যাপারটা। তবে শালুকের কি এটা ভালোবাসা ছিল না? মাথার মধ্যে শালুকের এই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। কাকে জিজ্ঞেস করবে এই প্রশ্নের জবাব সে? নিকটাত্মীয় কয়েকজনকে দাওয়াত করা হলো এনগেজমেন্টে। দুপুরের দিকে পাত্রপক্ষ এলো। আফিফাকে সাজাতে বসলো শাপলা, শালুক, আশা, দিবা, নয়না মিলে। আফিফার বিবর্ণ মুখ কিছুতেই উজ্জ্বল হলো না এত সাজের পরেও। শালুকের বুক কাঁপতে থাকে। আফিফা আবার সুখী হবে তো? শালুক সাজতে বসে থেমে গেল। কেন জানি সাজতে ইচ্ছে করছে না। সেদিন ধ্রুব ভাই বলেছিল সাজলে ওকে নাকি জঙ্গলিদের মতো লাগে। তাকে যে সজারুর মতো লাগে তা তো শালুক বলেনি। নিজে হেসেই ফেলল শালুক নিজের মিথ্যে কথায়। ধ্রুব ভাইকে কখনোই সজারুর মতো লাগে না। শ্যামবর্ণের মায়াবী চেহারার মানুষটাকে দেখলেই অন্যদের থেকে আলাদা মনে হয়।
পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদ থেকে আসে, ধ্রুব ভাইকে মনে হয় পৃথিবীর শুদ্ধতম পুরুষ। শত্রুরও সাধ্য নেই ধ্রুব ভাইকে নিয়ে বিরূপ মন্তব্য করার। মাঝে মাঝে শালুকের ভীষণ গর্ব হয় যখন ক্লাসে স্যারেরা ধ্রুবকে উদাহরণ হিসাবে দেখায়। শালুকের ইচ্ছে করে চিৎকার করে সবাইকে বলতে, সে আমার ধ্রুব ভাই, আমার দেখা সেরা পুরুষ, শুদ্ধতম পুরুষ সে। যদিও কখনো ধ্রুবর সামনে এসব স্বীকার করে না, কিন্তু ধ্রুবর মন খারাপ হলেই শালুকের এসব মনে পড়তে থাকে। সাজলো না শালুক, সুতি একটা জামা গায়ে দিয়ে একটা কালো রঙের হিজাব পরে নিল। বাগানে স্টেজ করা হয়েছে, বসার ব্যবস্থাও বাগানে করা হয়েছে। সকাল থেকে শালুক আর সেদিকে যায়নি, কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হলো। সব কিছু কেমন যেন বেকাপ্পা লাগছে। সুন্দর করে সাজানো হয়নি কিছুই। আফিফাকে নিয়ে আসা হলে আফিফারও মন খারাপ হয়ে গেল। একে তো তার মনে ভীষণ কষ্ট, তার উপর এমন মরা মরা সাজ দেখে মন আরও খারাপ হয়ে গেল। কোনো মতে প্যান্ডেল করে চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন। আশা এই প্রথম বাংলাদেশের বিয়ে দেখছে। সে নিজেও অবাক, এদের এনগেজমেন্টের অনুষ্ঠান এভাবে করা হয়? কোনো ডেকোরেশন নেই, কেমন কেমন যেন। আফিফাকে সেই কথা জিজ্ঞেস করতেই আফিফা মন খারাপ করে বলল, আমার কপাল খারাপ আশা, একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে, তার উপর ধ্রুবও নেই। আজ যদি ধ্রুব থাকতো তাহলে দেখতে সব কিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো। আমার এমনই পোড়া কপাল যে এরকম সময়ে ধ্রুবও চলে গেল। সমবয়সী হওয়ায় আফিফা ধ্রুবকে নাম ধরেই বলে। আশা বুদ্ধি করে সব কিছুর ছবি তুলে ধ্রুবকে পাঠালো, সেই সাথে শালুকের ছবিও। তারপর আদনানকে গিয়ে জিজ্ঞেস করলো, এভাবে এনগেজমেন্ট হচ্ছে কেন? তুমি বড় ভাই আছো কেন তাহলে? এসব সাজানোর রেসপন্সিবিলিটি তোমার না? আদনান বিরক্ত হলো। কবে আশাকে বিয়ে করতে পারবে তার মাথায় সেই চিন্তা, এসব নিয়ে ভাবার সময় কই তার। তাছাড়া এসব কিছু আদনান বুঝেও না ভালো। সে এসব কাজকর্মের সময় পিছু টান দেয়। আশা ধ্রুবকে কল দিয়ে বলল, ধ্রুব, আফিফার ভীষণ মন খারাপ, ওর বিয়েটা একেবারে যাচ্ছে তাই ভাবে হচ্ছে। ধ্রুব জবাব দিল না। কি বলবে সে? তার নিজেরও কি খারাপ লাগছে না? কিন্তু কি করার আছে তার এখন? পাত্রপক্ষের কয়েকটি ছেলে আশাকে দেখে কথা বলার জন্য উৎসুক হয়ে গেল। আশা সবার সাথে হাই হ্যালো করল, কয়েকজনের সাথে সেলফি তুলল। দূর থেকে এসব দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে গেল। বিড়বিড় করে আশাকে ক্যারেক্টারলেস বলে গালি দিয়ে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল নিজের রুমে। আশা অবাক হলো আদনানের এই ব্যবহারে, তবুও কিছু বলল না। সে দেখতে চায় আদনান কি করে। পুরোটা সময় আদনান আশাকে নিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। মেহমানদের খাবার সময় আর এক ঝামেলা হলো। পাত্রপক্ষ খাবার আগে কনেপক্ষের দাওয়াত করা মেহমানরা খেতে বসে গেল। এই নিয়ে পাত্রপক্ষ রেগে আগুন হয়ে গেল। নুরুল ইসলাম সাহেব সবাইকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলেন। এর মধ্যে অনেকে অনেক কথা বলে ফেলল। আদিবা বেগম বিপদ টের পেয়ে ধ্রুবকে কল দিলেন। এই দুদিন ধ্রুব যদিও বাড়ির কারো কল রিসিভ করেনি আশা ছাড়া, তবে এই মুহূর্তে বড় চাচির কল রিসিভ না করে পারল না। আদিবা বেগম ধ্রুব কল রিসিভ করতেই হঠাৎ করেই ইমোশনাল হয়ে গেলেন। না চাইতেই কান্না চলে এলো তার। কান্না জড়িত স্বরে ধ্রুবকে বললেন, বাবা তুই কই? এদিকে তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আমার। তোর পায়ে পড়ি বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর বোনের বিয়েটা নয়তো ঝামেলাহীনভাবে হবে না। তোর বড় ভাই গাধা কোথায় গিয়ে বসে আছে। এদিকে পাত্রপক্ষ রাগারাগি করছে, তাদের আগেই আমাদের দিকের মেহমান খেতে বসে গেছে বলে। আমি আসছি বলে ধ্রুব দৌড়ে বাসা থেকে বের হলো। ধ্রুব উঠেছে তার এক বন্ধুর বাড়িতে। পরনের কুচকানো শার্ট প্যান্ট পরেই ধ্রুব দৌড়ে এলো। রাস্তায় এসে একটা রিক্সা পেয়ে লাফিয়ে উঠে বলল, চাচা, তালুকদার বাড়ি চলেন। মোটর চালিত রিক্সায় বাড়ি আসতে ধ্রুবর 15 মিনিট লাগলো। পাত্রপক্ষ খেতে বসলো, কিন্তু দেখা গেল খাবার সার্ভ করার সময় মেয়ে পক্ষের কেউ নেই। বাবুর্চিদের লোকেরা তো আর বেড়ে দিবে না, তাদের কাজ কেবল টেবিলে খাবার পৌঁছে দেওয়া। খাবার শেষ হয়ে গেলে তাদের কাজ হচ্ছে ঢিমে তালে। এদিকে মেয়ের বাবা, চাচা, দাদাকে বসতে হলো ছেলের চাচা, বোনের জামাই, মামা, ফুফাদের সাথে। তারা উঠে কিছু করতেও পারছেন না। ওদিকে আদিব, আকিফ, জাবির দিব্য ছোট মানুষ, কাকে কোন আইটেম এগিয়ে দিবে তারা কিছু বুঝতে পারছে না।
দেখা যায় সবাই মিলে এক টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে, অন্য টেবিলগুলোতে কেউ নেই। এই টেবিল থেকে একজন বলছে এখানে মাংস নেই, তো ওই টেবিল থেকে বলছে কাচ্চি নেই। কারো টেবিলে বোরহানি নেই, আদনানও নেই এখানে। সব কেমন বিশৃঙ্খল হয়ে গেছে। মেয়ে পক্ষের মেহমান যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে বসে আরাম করছে। লজ্জায় শালুকের দাদার মাথা নিচু হয়ে গেল। শার্টের হাতা ফোল্ড করতে করতে ধ্রুব খাসির মাংসের বাটি নিয়ে এগিয়ে এলো যেই টেবিলে পাত্রপক্ষের মামা, চাচা, দুলাভাই সহ প্রধান অভিভাবকেরা বসেছে। সবার প্লেটে খাসির মাংস বেড়ে দিল। ডেকোরেটরদের লোকদের ডেকে কড়া গলায় হুকুম দিল সবাই একটা একটা করে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। যা শেষ হবে তা যেন দ্রুত নিয়ে আসে। পাত্রের দুলাভাইদের প্লেটে ডাবল রোস্ট তুলে দিয়ে হালকা হাসি মশকরা করার সাথে সাথে নিজের ভাই সবাইকে ডেকে বলল সবাই যেন একটা একটা টেবিলের পাশে দাঁড়িয়ে কার প্লেটে কী লাগবে সেসব তুলে দেয়। ঠিকভাবে কাজ করতে পারলে সবাইকে আগামীকাল ঘুরতে নিয়ে যাওয়া হবে। পূর্ণ উদ্যমে সবাই কাজে লেগে গেল। এবার ধ্রুবর কড়া কথায় ডেকোরেটরের লোকেরাও হাত লাগিয়ে কাজ করতে লাগলো। ধ্রুবর দাদার মুখে কালো ছায়া সরে গেল নিমেষেই। ধ্রুব ভোজবাজির মতো এই কাউকে রোস্ট তুলে দিচ্ছে, তো কারোর জন্য কাচ্চি নিয়ে দাঁড়িয়ে আছে। কারো প্লেটে মাংস শেষ, তো নিজ হাতে বেড়ে দিচ্ছে। কারো বাচ্চা কান্না করছে, তো আবার তাকে কাঁধে বসিয়ে সবার জন্য বোরহানি জগ নিয়ে ছুটছে। কাজের মধ্যে সবার সাথে সমান তালে কথাও বলে যাচ্ছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হলো 5 লক্ষ টাকা দিনমোহরে। পাত্রপক্ষ খাবার পর শালুকেরা বাসার সবাই আসলো খেতে। ধ্রুবকে দেখে শালুক চমকে গেল। ধ্রুব ভাই বাড়িতে এসেছে? কেমন অবিশ্বাস্য লাগছে শালুকের। আফিফা অনেক আগেই ধ্রুবকে দেখেছে, কিন্তু পাত্রের বোনেরা সাথে থাকায় কথা বলতে পারেনি। সবাই ঘরে বিশ্রাম নিতে যাওয়ায় আফিফা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কে জানে কেন ধ্রুবরও চোখ ভিজে উঠল। আফিফা কাঁদতে কাঁদতে বলল, ধ্রুব, তুই কথা দে তুই আমার বিয়ের সবগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবি। তুই না থাকলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। ধ্রুব হাসলো আফিফার কথায়, তারপর কথা দিল বিয়ের সব অনুষ্ঠানে ধ্রুব অবশ্যই হাজির থাকবে। খেতে এসে আদনান শুনল এই কথা। ধ্রুবকে দেখে আশা ছুটে এসে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখে ধ্রুব। এতক্ষণ সব অসম্পূর্ণ ছিল যেন তুমি না থাকায়। ধ্রুব মুচকি হেসে সন্তর্পণে আশাকে সরিয়ে দিল। আদনানের চোখ জ্বলজ্বল করে উঠল। তারপর হুট করেই মাথায় একটা প্ল্যান চলে এলো আশার কাছ থেকে ধ্রুবকে দূরে সরাবার। নিজের বুদ্ধিতে আদনান নিজেই অবাক হলো। এত দারুণ প্ল্যান কিভাবে এলো তার মাথায়। খুঁজে পাতিল থেকে মুরগির লেগ পিস এনে ধ্রুব শালুকের পাতে দিয়ে বলল, মন খারাপ করে রেখেছিস কেন? তোর লেগ পিস লাগবে? আমি তো ভুলিনি, 4টে লেগ পিস রেখেছি তোর জন্য। মেহমান বিদায় নেওয়ার পর ধ্রুবও চলে গেল না খেয়ে। শত বলেও কেউ তাকে খাওয়াতে পারল না। রাতে শালুক আফিফাকে একা পেয়ে জিজ্ঞেস করল, আপা, কেউ যদি কাউকে ভালোবাসে তবে কি তার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে? আফিফা হাসল, বড় করুণ সেই হাসি। তারপর বলল, না রে শালুক, সেটা ভালোবাসা কিছুতেই নয়। ভালোবাসা হলে সে ঝাঁপিয়ে পড়ে তার অধিকার আদায় করে নিত। তাকে না দেখলে বুক চিনচিন করত, অভিমানে চোখে জল আসত। ভালোবাসার মানুষের কষ্টে নিজের কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হয়। তার মুখে হাসি না থাকলে নিজের দুনিয়া অন্ধকার মনে হয়, নিজের সব আনন্দ হারিয়ে যায়, যেমন আমার হতো জহির ভাইয়ের জন্য। শালুক ভয়ঙ্করভাবে চমকালো এসব শুনে। তবে সে কাকে ভালোবেসেছে? কোনটা ভালোবাসা, কোনটা মোহ? সে কি বুঝেনি, নাকি কখনো ভালোবাসেনি? পুরো বাড়ি গিজগিজ করছে মেহমানে। এত বড় বাড়ি হওয়ার পরেও যেন জায়গায় কুলোচ্ছে না। আজকে আফিফার গায়ে হলুদ। শুরুতে কিছুক্ষণ বাকবিতণ্ডা হলো হলুদের অনুষ্ঠান কোথায় হবে সেটা নিয়ে। আদনান চাইছে ছাদে হবে, কিন্তু ধ্রুব চাইছে নিচে বাগানে হবে। রাগে আদনানের নাক লাল হয়ে গেছে। ধ্রুব কিছুতেই ছাদে অনুষ্ঠানের জন্য রাজি হচ্ছে না। অথচ আদনান ধ্রুবকে আশার জীবন থেকে সরানোর জন্য যেই প্ল্যান সাজিয়েছে তাতে ছাদে অনুষ্ঠান করা ভীষণ জরুরি। ধ্রুবর কথা হচ্ছে, বয়স্করা বারবার ছাদে উঠানামা করতে পারবে না।
বাচ্চারা ছাদে যাবে, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। 3 তলার ছাদ থেকে নিচে পড়লে আর রক্ষে নেই, তাই আগেই সচেতন হতে হবে। বিশেষ করে ধ্রুবর দাদি সিতারা বেগম ছাদে উঠতে পারবেন না। ছাদের চাইতে বাগানে জায়গা বেশি, তাই বাগানেই হবে অনুষ্ঠান। আদনানের ভীষণ রাগ হলো কিছুতেই ধ্রুবর সাথে পাচ্ছে না বলে। একরোখা মানুষের মতো ধ্রুব নিজের সিদ্ধান্তেই অটল। একটু পর দেখা গেল সবাই ধ্রুবর সিদ্ধান্ত মেনে নিয়েছে। আদনানের সহ্য হলো না, চিৎকার করে বলল, আমার বোনের বিয়ে, অথচ আমার সিদ্ধান্তের কোনো দাম নেই দেখছি। কথাটা বলার পর সাথে সাথে আদনানের গালে সপাটে চড় পড়ল। ছোট বড় অনেকের সামনে আদনান চড় খেয়ে লজ্জায় নীল হয়ে গেল। আদিবা বেগম বললেন, এখন মনে পড়েছে বোনের বিয়ের কথা? কই, যখন বোনের এনগেজমেন্টের অনুষ্ঠান হলো, মেহমানদারি করা নিয়ে সবাই বিপদে পড়ে গেল, তখন তো তুই পালিয়ে গেছিলি। ধ্রুব এসে সব সামলেছে, এখন আসছে এখানে মাতব্বরি দেখাতে। আশা একটা চেয়ারে বসে ফোন টিপতে টিপতে পা নাড়ছে আর খিলখিল করে হাসছে। আশার হাসির শব্দ আদনাদের কাছে বিষাক্ত মনে হচ্ছে। এই মেয়েটার জন্যেই তো এত কিছু। এই মেয়েটা যদি ধ্রুবর দিকে নজর না দিত, তবে কি আদনান এরকম উগ্র হতো? আশা আদনানের চড় খাওয়া দেখে হাসছে শুধু। তারপর ডেকে বলল, অযথা কেন ধ্রুবর সাথে লাগতে যাও তুমি, আমি বুঝি না। ধ্রুব ভুল সিদ্ধান্ত নেয়নি, এটা তুমিও জানো, তবে কেন মানছ না? আদনানের ইচ্ছে হলো আশাকে খুব বাজেভাবে কিছু গালি দিতে। আদনানের কাটা গায়ে নুনের ছিটা দিতেই আশা আবারও বলল, ধ্রুব দেখে যাও, আমি একটু আগে ফোনে ভিডিও করেছিলাম তোমাদের এসব। সেখানে দেখা যাচ্ছে আন্টি কি দারুণভাবে আদনানকে চড় দিয়েছে। আমি এটা ড্যাডকে দেখাবো, ড্যাড ভীষণ হাসবে এটা দেখলে। সেই মুহূর্তে আদনানের কেমন রাগ হলো তা শুধু আদনান জানে। মনে মনে বলল, ধ্রুব ধ্রুব করে মুখের ফেনা তুলছিস, অপেক্ষা কর, আজ রাতেই ধ্রুবর চক্কর থেকে তোকে বের করে আনবো। ধ্রুব কিছুই বলল না। সবাই মিলে হলুদের স্টেজ সাজালো, প্যান্ডেল সাজালো কাঁচা ফুল আর মরিচবাতি দিয়ে। আশা অবাক হয়ে দেখছে আস্তে আস্তে সাদামাটা একটা প্যান্ডেলের রূপ কিভাবে বদলে যাচ্ছে। আদনান নিজের মামাতো খালাতো ভাই 5-6জনকে ডাকলো, নিজের রুমে নিয়ে বিদেশ থেকে আনা ড্রিঙ্কের বোতল বের করে ওদের সামনে উঠল। উঠতি বয়সের ছেলে ওরা, দেখেই ঝাঁপিয়ে পড়ল টেস্ট করার জন্য। আদনান দিল না, হেসে পড়ল, আগে আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করতে হবে। আমার প্ল্যান সাকসেসফুল হলে এই বোতল সব তোদের জন্য। এগুলো একেবারে অরিজিনাল, আসল টেস্ট পাবি। কত ঝামেলা করে লুকিয়ে এনেছি দেশে, জানিস তোরা? সবাই রাজি হলো আদনানের কথায়। গুটি হিসেবে আদনান শাপলাকে টার্গেট করলো। সন্ধ্যা হতেই সারা বাড়ি ঝিকঝিক করতে লাগলো মরিচবাতির নানা রঙের আলোতে। আশার ভীষণ ভালো লাগছে এসব দেখতে। এসব সাধারণ জিনিসের মধ্যেও আশা নতুনত্ব খুঁজে পাচ্ছে। বাড়ির বাইরে 3টি গেট লাগানো হয়েছে, অনেকটা পথ মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। বিকেলে বাড়ির সামনের রাস্তার 2 পাশের গাছে চুন লাগানো হয়েছে। আশার এত আনন্দ লাগছে এসব দেখে। নানা রকম ফল কেটে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে। শালুক বসে বসে এসব কাটছে, অন্যদের দেখিয়ে দিচ্ছে। একটা ফলের চেহারা কেমন করে শৈল্পিক রূপ ধারণ করেছে তার সবটা ভিডিও করল আশা। 7টার দিকে আফিফার শ্বশুরবাড়ি থেকে মেহমান এলো আফিফাকে হলুদ লাগাতে। সবাই মিলে হইচই নাচ গানে পুরো অনুষ্ঠান মাতিয়ে রেখেছে। আশা নিজেও সবার সাথে তাল মিলিয়ে নেচে চলেছে। শালুক নাচতে পারে না, তার ভীষণ মন খারাপ হলো। নয়না আপা আর শাপলা মিলে কি সুন্দর করে নাচলো। তাদের সাথে ধ্রুবও যোগ দিচ্ছে একটু পরপর। শালুকের ইচ্ছে করলো নাচতে, কিন্তু লজ্জাই গেল না। আদনান এসে শালুকের পাশে চেয়ারে বসে বলল, কি খবর শালুক রানী? চমকে উঠল শালুক আদনানের কথায়, তারপর বিরক্ত হয়ে গেল হঠাৎ আদনানকে তার পাশে বসতে দেখে। ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? আদনান ফিসফিস করে বলল, আমাকে এড়িয়ে চলছিস মনে হয় তুই। আমার সাথে তো দেখছি কথাই বলতে চাস না, তার উপর কিছু বললে ছ্যাঁত করে উঠিস। শালুক ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, আপনার সাথে কথা বলতে হবে এরকম কোনো কমিটমেন্ট কখনো ছিল বলে তো আমি জানি না। আদনান বলল, ভাব দেখাচ্ছিস নাকি? শালুক আদনানের দিকে তাকালো, তারপর বলল, ভাব দেখাতে হলেও একটা কারণ লাগে। আমি আপনাকে ভাব দেখাতে যাব কেন অকারণে? আপনি কে?
আদনান অবাক হলো শালুকের কথায়। শালুক এভাবে কথা বলছে কেন? শালুক তো এত চালাক ছিল না। আদনান ৯-৬ যা বুঝিয়ে দিত তাই তো বুঝতো। হঠাৎ করে কি বড় হয়ে গেল নাকি? তীক্ষ্ণ দৃষ্টিতে আদনান তাকালো শালুকের দিকে। শালুকের নাকের ডগা তিত্তির করে কাঁপছে। হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া দুই ঠোঁট ভীষণ কোমল আর মোহনীয় লাগছে। মুখখানায় ফুটে উঠেছে কোমলতা। একেবারে মাখনের মতো নরম যেন শালুক। আদনান শালুকের হাতের দিকে তাকালো। হাতে মেহেন্দি দেওয়া, ফর্সা হাতে মেহেন্দির খয়েরি রং কী সুন্দর লাগছে। এর চাইতে সুন্দর কোনো দৃশ্য আদনান যেন আগে দেখেনি। আজ নতুন করে শালুককে আবিষ্কার করলো আদনান, আর তাতেই অবাক হলো। হঠাৎ করেই ধ্রুব এসে শালুকের হাত ধরে টেনে নিয়ে গেল স্টেজে। আনাড়ি শালুক নাচের কোনো মুদ্রা জানে না, হাত পা ছুঁড়ে চেষ্টা করলো সবার সাথে তাল মিলাতে। আদনান তাকিয়ে দেখলো সবটা। আজকাল ধ্রুবকে তার ভীষণ হিংসে হয়। সবাই কেন ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে। এই যে শালুক এতক্ষণ আদনানের সাথে কথা বলছিল বিরক্ত হয়ে, সেই শালুকের মুখে এখন লজ্জার হাসি। লাজুক ভঙ্গিতে শালুক হাসছে আর ধ্রুবর সাথে তাল মেলাচ্ছে। কেন? কি আছে ধ্রুবর মাঝে? যেমন করে পোকারা ছুটে যায় আলোর দিকে, তেমনি মেয়েরা ধ্রুবর দিকে ঝুঁকে পড়ছে। অথচ ধ্রুবর চাইতে আদনানের গায়ের রং ফর্সা। তবে কেন মেয়েরা সুন্দরের কদর না বুঝে শ্যামবর্ণ ওই ধ্রুবকে পছন্দ করছে? হলুদের অনুষ্ঠান শেষ হলো রাত 12:30টার দিকে। ধ্রুব চলে যেতে চাইল, কিন্তু পারল না। আদনান সন্ধ্যাবেলায় আফিফাকে বলে দিল এক ফাঁকে ধ্রুবকে যাতে যেতে না দেয়। ধ্রুব চলে গেলে বিয়েতে নাও আসতে পারে। একবার রেখে দিতে পারলে ওর রাগ কমে যাবে। সেই কথা মনে রেখে আফিফা কেঁদে চলেছে ধ্রুব চলে যাবে শুনে। ধ্রুব দেখল শালুকও মুখ কালো করে দাঁড়িয়ে আছে একপাশে। ধ্রুব জানে ভয়ে শালুক কিছু বলতে পারছে না। আফিফার এরকম কান্না দেখে যেই মুহূর্তে ধ্রুব বলল থেকে যাবে, শালুকের মুখের অন্ধকার কেটে গেল। মেহমানে সবার রুম ভরে গেছে। শাপলা, শালুক, আশা এক বিছানায় শুয়েছে। ইদানিং আশার সাথে শালুকের সম্পর্ক ভালো হয়ে গেছে। শালুক জানে আশার এখানে কোনো দোষ নেই। অযথাই মেয়েটাকে অপছন্দ করার কোনো মানে হয় না। সবাই শুয়ে পড়েছে। বিয়ে বাড়ির কোলাহল থেমে গেছে। নিচে বাবুর্চিরা তাদের কাজ করছে। রাত 2টোর দিকে শাপলার রুমে এসে আদনান একটা বিরিয়ানির প্লেট শাপলার হাতে দিয়ে বলল, ধ্রুব আসার পর থেকে কিছু খায়নি শাপলা, ওকে দিয়ে আসতে বলেছে মা। শাপলা লজ্জা পেল কিছুটা। এমনি ধ্রুবকে দেখলে তার মধ্যে ভীষণ আনইজি লাগে। ধ্রুবর প্রতি অন্যরকম একটা ফিলিংস একসময় জন্মেছে বলে শাপলা নিজেই লজ্জা পায়। এজন্য ধ্রুবর সাথে খুব একটা কথা বলে না। আদনান চলে যেতে আশা বলল, শাপলা আমার চুল তোমার মতো করে বেঁধে দাও না প্লিজ। শালুককে পাঠাও। শাপলা স্বস্তি পেল শুনে। তারপর শালুককে পাঠালো ধ্রুবর রুমে। ধ্রুবর রুমে আদনানের কাজিনরা ঘুমাবে। ধ্রুবকে আদনান ছাদের রুমে ঘুমাতে বলল। বিরিয়ানির প্লেট নিয়ে শালুক ছাদে চলে গেল। আদনান অপেক্ষা করছে ধ্রুব আর শাপলাকে জড়িয়ে একটা গুজব ছড়ানোর, যাতে করে আশা ধ্রুবকে খারাপ ভাবতে বাধ্য হয়। শালুক দরজায় নক করে ধ্রুবকে ডাকলো। ধ্রুব সবেমাত্র শুয়েছে। তন্দ্রা এসেছে সবে। এই সময় শালুকের ডাক শুনে উঠে বসলো। তারপর বিরক্ত হয়ে দরজা খুলল। শালুক ভেতরে আসতেই ধ্রুব দরজা লাগিয়ে দিল। শালুক বারবার ধ্রুবকে খেতে বলছে, কিন্তু ধ্রুব খাচ্ছে না। বিরক্ত হয়ে শালুককে খাবার নিয়ে যেতে বলছে। এরই মধ্যে কারেন্ট চলে গেল। বিয়ে উপলক্ষে জেনারেটর আনা হয়েছে, তাও চালু করছে না। শালুকের ভয় করতে লাগলো অন্ধকারে। ছাদে যেন কেউ ধুপধাপ করে হেঁটে বেড়াচ্ছে। ভয়ে শালুক ধ্রুবর হাত চেপে ধরল। ধ্রুব বিরক্ত হয়ে বলল, হাত ছাড় না, আমি দেখি মোমবাতি আছে কিনা ড্রয়ারে। শালুক হাত ছাড়ল না, বলল, এক হাত দিয়ে খোঁজো, আমার ভয় করছে। নিজের ফোনটাও খুঁজে পাচ্ছে না ধ্রুব অন্ধকারে। হাতড়ে হাতড়ে টেবিলের কাছে চলে গেল, কিন্তু ড্রয়ারে মোম নেই। ধ্রুব অবাক হলো। ড্রয়ারে সে মোম রাখে সবসময়। কে নিল মোমবাতি তাহলে? হঠাৎ করেই বাহিরে কয়েকটা ছেলের শোরগোল শোনা গেল। ধ্রুবর রুমের দরজা বাহিরে দিয়ে বন্ধ করে দিল ওরা। তারপর চেঁচামেচি শুরু করে দিল। ধ্রুব হাতড়ে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। দেখলো ঘেমে গেছে শালুকের সারা শরীর ভয়ে। দরজা খুলতে চেয়েও ধ্রুব পারল না। বুঝতে পারল বাইরের দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ছিটকিনি তুলে। ধ্রুব বুঝতে পারল কিছু একটা ঝামেলা হতে চলেছে। বাইরে কয়েকজন মুরব্বিও এসে হইচই শুরু করে দিল। সবার চিৎকারে ধ্রুবর বাবা, চাচারা সবাই ছাদে এলো, আদনান সহ।
একটা ছেলে বলল, আমরা ছাদে এসেছি এমনি হাঁটতে, এসে শুনি এই রুম থেকে দুজন ছেলে মেয়ের কথা শোনা যাচ্ছে, বাজে শব্দ আসছে। আদনান জিজ্ঞেস করলো, ভেতরে কে আছে? ছেলেটা বলল, জানি না কে আছে, আমরা খারাপ কিছু হচ্ছে বুঝতে পেরে দরজা বন্ধ করে দিয়েছি বাইরে থেকে। ওরা রুমটাও অন্ধকার করে রেখেছিল। মুরব্বী একজন বলল, নিশ্চয়ই ভেতরে কেউ আকাম করছে। আদনানের এতে আনন্দ হলো। সবার সামনে মহান সাজা ধ্রুবর আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। কারেন্ট চলে এলো সেই মুহূর্তে। দরজা খুলতেই ভেতর থেকে শালুক আর ধ্রুব বের হয়ে এলো। আদনান চমকে উঠল শালুককে দেখে। সে তো শাপলাকে পাঠিয়েছিল, তবে শালুক এলো কীভাবে? মুহূর্তেই কানাঘুষা শুরু হয়ে গেল। খবর আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়ল সারা বাড়িতে। কয়েকজন রংচং মাখিয়ে রসিয়ে বর্ণনা করল, ধ্রুব আর শালুক দুজন সবাই শুয়ে পড়ার সুযোগে ছাদের ঘরে গিয়ে কি খারাপ কাজ করেছে। শালুকের ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো। তারপর বুঝতে পেরে শালুক হতভম্ব হয়ে গেল। কেউ কেউ বলল, বাপের মতো চরিত্র হয়েছে, বাপে যেমন হিন্দু মেয়ে বিয়ে করেছে, ছেলেও তেমনই চরিত্রহীন হয়েছে। পৃথিবীর সব ভাষা যেন ধ্রুবর কাছে এসে নির্বাক হয়ে গেল। এই ঘৃণ্য অপবাদের জবাব ধ্রুব কি দিয়ে দিবে তাই ভেবে পেল না। ধ্রুবর মাথা কাজ করল না। হঠাৎ করে শুধু অপলক তাকিয়ে রইল শালুকের দিকে। কিছুক্ষণ পর ধ্রুবর মাথায় বুদ্ধি আসতেই ধ্রুব কিছু বলতে চাইল, কিন্তু নুরুল ইসলাম সাহেব ধ্রুবকে কথা বলতে নিষেধ করলেন। নাতির হাত চেপে ধরে বললেন, তুমি হয়তো প্রমাণ করে দিবা সব মিথ্যা, কিন্তু তাতে তোমার কোনো বদনাম থাকবে না। কিন্তু 5 বছর পরেও আমার ছোট বুবুরে বিয়া দিতে গেলেও লোকে কইব এই মাইয়ার চাচাতো ভাইয়ের লগে খারাপ সম্পর্ক ছিল। দাগ থেকেই যাইব আমার শালুক ফুলের গায়ে। ধ্রুব শালুকের হাত শক্ত করে ধরে বলল, আমার কাছে প্রমাণ আছে দাদা। নুরুল ইসলাম সাহেব বললেন, সবাই সব দেখব, বিশ্বাস করব, তারপরও আবারও বলবো আমার শালুকের নিন্দা করব, ওরে খারাপ বলতে কেউ 2 বার চিন্তা করব না। শালুকের বাবা মা দুজনেই হতভম্ব, সেই সাথে হতভম্ব শাপলা, আশা, নয়না, দিবা। নুরুল ইসলাম সাহেব বললেন, শালুকের জন্য তোমার চাইতে ভালো পাত্র অন্য কেউ হবে না। হাসনা বেগম উঠে বললেন, কাজী ডেকে আনো, এখনই ওদের বিয়ে দিব। নিশ্চুপ পাথরের মূর্তির মতো শালুক বসে রইল নির্বাক হয়ে। সেই রাতেই কাজী এলো, দুজনের বিয়ে হলো। হতবাক শালুক নিজেও বুঝতে পারল না তার অপরাধ কী ছিল। ফজরের আজান হচ্ছে চারদিকে। কেউই ঘুমায়নি সারা রাত। আর ধ্রুব ছাদের সেই ছেলেগুলোকে ডেকে আনলো। তারপর সবাইকে ছাদে বসতে বলে শালুকের হাত ধরে ছাদের সেই রুমে গিয়ে নিজের ল্যাপটপ বের করে আনলো। দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে দাদা, তবুও আমি শালুকের বদনাম হবে বলে এভাবে বিয়ে করে নিয়েছি আপনার মুখের দিকে তাকিয়ে। এবার এই সিসিটিভি ফুটেজ দেখুন। ক্যামেরা লাগিয়েছি সেদিন আমার রুমে, আমার অনুমতি ছাড়া দিব্যর আম্মু কারো একটা ছবি লাগিয়েছিল বলে, যাতে কেউ আমার রুমে আমার অনুপস্থিতিতে আর এরকম কিছু করতে না পারে যা আমার রাগ হবার কারণ হয়। এবার আপনি দেখুন ক্যামেরায়, আদনান ভাই আমার রুম থেকে সব মোমবাতি নিয়ে গেছে বিকেলে, দেখুন। এই দেখুন, শালুক এসেছিল আমার জন্য খাবার নিয়ে, তখন কারেন্ট চলে যায়, তাই রুম অন্ধকার হয়ে যায়। আমার রুমে থাকা মোমবাতিও কেউ সরিয়ে ফেলে এজন্য। রুম অন্ধকার হয়ে যায়, তারপরও আমি ফোনের ফ্ল্যাশলাইট অন করে রাখি। এবার ওদের জিজ্ঞেস করেন কেন ওরা এই মিথ্যে বলেছে, তা না হলে দাদা আমার চাইতে খারাপ কেউ হবে না, সব কটাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ধ্রুবর তীব্র রাগ দেখে ভয়ে সবাই সত্যি কথা বলে দিল। আদনানের কথা মতো ওরা ছাদের রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। আদনান তাদের বলেছে এই বাগানে লুকিয়ে থাকতে, তারপর এই রুমের লাইট অফ হয়ে যেতেই যেন দরজা বন্ধ করে দিয়ে চেঁচামেচি শুরু করে দেয়, তাহলে বিদেশ থেকে আনা বোতল ওদের দিবে। মেন কালপিট আদনান জানতে পেরে সবাই অবাক হয়ে গেল। হাসনা বেগম কেঁদে ফেললেন শুনে, তেমনি হতভম্ব হলেন আদিবা বেগম। তার ছেলে এতটা নিচে নেমে গেছে ভাবতেই তার অবাক লাগছে। নিজের আপন চাচাতো ভাই বোনের সম্পর্কে এইরকম মিথ্যা অপবাদ দিল সে। এভাবে ফেঁসে যাবে আদনান নিজেও ভাবতে পারেনি। বিশেষ করে শাপলার জায়গায় শালুককে দেখে আদনান সবচেয়ে বেশি শক পেয়েছে। ধ্রুব কারোর সাথে কোনো কথা বলল না। শালুকের সামনে গিয়ে বলল, আজ থেকে তুই আমার স্ত্রী শালুক, তোর সব দায়িত্ব আজ থেকে আমার। আমি চাচ্ছি না আর এক মুহূর্ত এখানে থাকতে।
তুই কি যাবি আমার সাথে এখান থেকে? এখানে থাকলে তুই ভালো থাকবি না শালুক। রাগে অভিমানে যন্ত্রণায় শালুকের বুক ভারী হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে বলল, যাব আমি তোমার সাথে। কেউ আটকাতে পারল না আর। শালুকের হাত ধরে এক কাপড়ে বের হয়ে গেল ধ্রুব। পিছনে রেখে গেল এক বুক যন্ত্রণা আর অভিমান।